আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর খুব একটা ঘটেনি। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, ৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করা হলো, ৯০ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে গেলেন জেনারেল এরশাদ, ৯১ সালে খালেদা জিয়া নির্বাচিত হয়ে সরকার গঠন করলেন, বিএনপি সরকার, এবং তার সাপোর্টেড বাই জামাত। ৯৬ সালে তারা কিন্তু সহজে ক্ষমতাটা ছাড়তে চায়নি এবং তারা ক্ষমতা ধরে রাখতে ১৫ই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনটি করেছিল। পরবর্তীতে আন্দোলনের মুখে তারা পদত্যাগে বাধ্য হয় এবং ৯৬ সালে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়। ৯৬ সালের শেখ হাসিনা সরকার নির্বাচিত হবার পরে ২০০১ সালে তারা শান্তিপূর্ণভাবে সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। যতদূর মনে পড়ে, বাংলাদেশের ইতিহাসে একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছিল সেই ২০০১ সালে। কিন্তু ২০০১ সালের সেই তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড তুমুল সমালোচিত এবং বিতর্কিত ছিল। সেই নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতা এসেছিল এবং ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় টালবাহানা করেছিল বিএনপি জামাত। ২০০১ সালের বিএনপি জামাত সরকারের প্যারালালি তারেক রহমান আরেকটি সরকার পরিচালনা করতেন। হাওয়া ভবন থেকে সেই সরকারটি পরিচালিত হতো এবং এই হাওয়া ভবন থেকে নানা রকমের অপকর্ম, সন্ত্রাস, রাষ্ট্রীয় চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব নিয়ন্ত্রণ করতেন তারেক রহমান। তো ৬ সালে বিএনপি জামাত ক্ষমতা ছাড়তে চায়নি। তারা তত্ত্বাবধায়ক সরকারটাকে এমনভাবে ম্যানিপুলেট করেছিল যাতে নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকে এবং তারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিজেদের লোক করার জন্য তারা আইনের যে পরিবর্তন করেছিল এবং বিভিন্নভাবে ম্যানিপুলেট করেছিল। তার ফলে হয়েছে কি, ২০০৬ সালে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক প্রধানকে আর নিয়োগ করতে পারেনি। ফলশ্রুতিতে একসময় দেখা গেল যে সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন। দ্যাট ওয়াজ দ্য লাস্ট অপশন মেনশনড ইন দ্য কনস্টিটিউশন। তো ইয়াজউদ্দিন আহমেদ তিনি এমনভাবে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড পরিচালনা করতে লাগলেন যে তখন সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তার কাছে পুলিশের সব ইনফরমেশন অফিসিয়ালি আসতো। আবার ইয়াজউদ্দিনের একজন প্রেস সচিব ছিল, সে শোনা যায় যে বঙ্গভবনের সব মিটিং এর সময় তার মোবাইলটা অন করে রাখতো যাতে হাওয়া ভবনে বসে তারেক রহমান মিটিংটা সরাসরি শুনতে পেতেন, মিটিং এ কি আলোচনা হচ্ছে। তো এরকম অবস্থায় জনগণ কিন্তু ক্ষুব্ধ হচ্ছিল এবং সেই সময় একটি মহাজোট গঠিত হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে। এই তো এক পর্যায়ে ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনাবাহিনী ব্যাক একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান থেকে সরে যান, তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন একজন সাবেক সচিব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ফখরুদ্দিন আহমেদ। ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় অ্যান্ড দ্যাট ওয়াজ ব্যাকড বাই আর্মি। সেই সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈনী আহমেদ। তাদের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সমর্থনে এই সরকারটি ক্ষমতায় এসেছিল এবং আমার মনে আছে যে ২০০৭ সালের ১১ই জানুয়ারি আমি তখন ঢাকায় এবং তখন আমার বন্ধুরা মোটামুটি লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের। তো আমার ঢাকার দায়িত্বে ছিল আমার একটা বন্ধু লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ। সে ফোন করে বলল যে, মামা সমস্যা হলে বলিস, আমি ঢাকায় আছি। তো সেই সরকারের শুরুতে কিন্তু পাবলিক অ্যাকসেপ্টেন্স খুব হাই ছিল। পাবলিক কিন্তু ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানিয়েছিল। এই ফখরুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার আগে মইনু আহমেদ ডক্টর ইউনূসের কাছে গিয়েছিলেন এই প্রস্তাব নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে হবে। ডক্টর ইউনূস জানতে চেয়েছিলেন কতদিনের জন্য। তো মইনু আহমেদ বলেছিলেন একটি নির্বাচন করার জন্য, কিন্তু ডক্টর ইউনূস বলেছিলেন যে তাকে ১০ বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রদান করতে হবে। মানে ১০ বছর, এটা শুনে মইনু আহমেদ অনেকটা ভয় পেয়ে পালাই গেছে যে একটা অনির্বাচিত সরকার ১০ বছর থাকবে। সো ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন, অনির্বাচিত হয়ে ক্ষমতা নেবেন এবং তিনি দীর্ঘ সময় থাকবেন, এইটা তার
এই 2007 সালেই এই লোভটা কিন্তু প্রকাশ পেয়েছিল, যেটা পরবর্তীতে মইনু আহমেদ তার বইয়ে লিখেছেন। তো সেই 2007 সালের সরকার, সেটা কিন্তু পাবলিক অ্যাকসেপ্টেন্স হাই ছিল এবং তারা দৃশ্যমান কিছু ভালো কাজ করেছিল। যাদের সেই 2007 সালের 111 সরকারের কথা মনে আছে, শুরুর দিকে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ছিল এবং তারা আরো কিছু ভালো কাজ করেছে। এবং সেই সময় কিন্তু জঙ্গি কার্যক্রমও নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ দেশের মানুষ সাময়িকভাবে শান্তিতে ছিল। তারা এই যে আজকে আপনি ভোটার আইডি দেখেন, আজকে এই যে এনআইডি দেখেন, এই কাজগুলো কিন্তু মইনু আহমেদের, এই ফখরুদ্দিন আহমেদের মানে আমলে করা, আর কি, সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা। তারা আরপিও করেছিল, যে নির্বাচনী অধ্যাদেশ এবং রাজনৈতিক দলকে নিয়ে যে অধ্যাদেশগুলো দেখি, এগুলো সেই আমলে করা। এই কাজগুলো কিন্তু সব পার্টি অ্যাকসেপ্ট করেছিল। এবং এনআইডি এবং ভোটার আইডি, এটা তো একটা মানে ইউনিক কাজ হয়েছে, কারণ সেই সময় তারেক রহমান এই হাওয়া ভবন মিলে একটা ভোটার তালিকা করেছিল 2006 সালে ইলেকশন করবে, এবং সেই ভোটার তালিকায় 1 কোটি সম্ভবত 20 বা 30 লাখ ভুয়া ভোটার ছিল। তো সেইখান থেকে এটা কিন্তু একটা রেভলিউশনারি চেঞ্জ বাংলাদেশের জন্য। কিন্তু যেটা হয় যে আর্মিরা বেশি দিন ব্যারাকের বাইরে থাকলে এরা লেজে গবরে করে ফেলে। তো এক সময় এই ফখরুদ্দিন আহমেদের সরকার শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে পর্যন্ত গ্রেপ্তার করেছিল, কিন্তু এক পর্যায়ে জনগণের চাপের ফলে, তারা এত ভালো কাজ করার ফলেও তারা কিন্তু, তাদের একটা ম্যান্ডেট ছিল যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা চলে যাবে, এবং 2 বছরের মাথায় তারা নির্বাচন দিয়ে চলে গেছে। দ্যাট ওয়াজ দ্যার ম্যান্ডেট অ্যান্ড দে ডিড ইট ভেরি ওয়েল। হ্যাঁ, মাঝখানে একটু আপস অ্যান্ড ডাউনস ছিল, সেনাবাহিনীর সাথে জনগণের হিচিং হয়েছে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এত ভালো কাজ করার ফলে, এত মানে দে হ্যাড এ কন্ট্রোল ওভার দ্য কান্ট্রি, মেয়েরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারত। হ্যাঁ, তো আজকের যদি আমরা তুলনা করি যে এত কিছু নিয়ন্ত্রণে রাখার পরেও, এত ভালো কাজ করার পরেও ফখরুদ্দিন আহমেদরা কিন্তু নির্বাচন দিয়ে 2 বছর পরে চলে গেছে। কিন্তু আজকে ডক্টর ইউনূসের এই ইন্টারিম গভর্নমেন্টের দিকে যখন আমরা তাকাই, আমরা কি দেখতে পাই? সেই উপদেষ্টা সহ বলেন যে না, তারা 4-5 বছরের জন্য ক্ষমতায় থাকবেন, আর ছাত্র চেলাগুলোকে দিয়েও তিনি বলান। তার মানে কি, সবকিছু ভালো করে নিয়ন্ত্রণে রেখেও যদি ফখরুদ্দিন সরকারকে 2 বছরের মধ্যে চলে যেতে হয়, এখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কারো কোনো নিয়ন্ত্রণ নাই, দেশের জঙ্গিবাদের এখন চরম বিকাশ ঘটেছে। বাংলাদেশে আইএসআইএস এর পতাকা নিয়ে, লাদেনের ছবি নিয়ে, হিটলারের ছবি নিয়ে মিছিল করা হচ্ছে প্রকাশ্যে। বাংলাদেশে মেয়েদের স্বাধীনতা আজকে হুমকির মুখে, তারা সন্ধ্যার পরে ঘরের বাইরে বেরোতে ভয় পায়, তারা কি পোশাক পরবে এটা নিয়েও তাদের আজকাল চিন্তা ভাবনা করতে হয়। দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই, বিদেশি বিনিয়োগ 71% কমে গেছে। ফখরুদ্দিন গভর্নমেন্টের আমলে কিন্তু বিদেশি বিনিয়োগ হুমকির মুখে পড়েনি। সুতরাং ইফ ইউ কম্পেয়ার দ্যাট কেয়ারটেকার গভর্নমেন্ট উইথ দ্য ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স। এবং ডক্টর ইউনুসের এই ইন্টারিম গভর্নমেন্ট সব দিক দিয়ে ব্যর্থ। তো একটি তুলনামূলকভাবে সফল বা ভালো কেয়ারটেকার গভর্নমেন্ট যদি 2 বছরের মধ্যে চলে যায়, সেখানে চরমভাবে সব দিক দিয়ে ব্যর্থ ডক্টর ইউনূস কি করে 5 বছর থাকার স্বপ্ন দেখে? বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কিছু মেনে নেয় চুপচাপ, কিন্তু একবার যদি ঘুরে দাঁড়ায় তাহলে সেটার হজম করা খুব কঠিন হয়ে যায়। আমি যেটা মনে করি, আগামীতে আবারও একটা আর্মি ব্যাকড বা আর্মির প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটা নির্বাচন হবে, একটি প্রেডিকশন, আমার একটি পূর্বাভাস। শুনেন, সেটা হলো কি, একটা বিখ্যাত কথা আছে যে হিস্ট্রি ইজ অলওয়েজ রিটেন বাই দ্য ভিক্টরস। ইতিহাস বিজয়ীরা লিখে থাকে, কারণ পরাজিতদের ইতিহাস লেখার সুযোগ থাকে না। তো যখন যে সরকার আসবে, যারা বিজয়ী হয়, তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে। দেখবেন আপনি, আওয়ামী লীগের আমলে ইতিহাস একরকম, আবার বিএনপির আমলে ইতিহাস একরকম। হ্যাঁ, তো মানে যারা বিজয়ী হয় তারা ইতিহাস লেখে, পরাজিতদের কোনো ইতিহাস থাকে না। তো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস যে পাল্টে যায়, এটা কি ঠিক? কেন ঠিক হবে? এইটা তো শুনেন, পৃথিবীর কোন দেশে
যেমন ধরেন আপনি বলি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস না, আপনার বিজেপি ক্ষমতায় থাকুক কিংবা কংগ্রেস থাকুক, নো ম্যাটার, ওখানে গান্ধীর যে ভূমিকা, নেহরুর যে ভূমিকা, সবার ভূমিকা সমানভাবে স্বীকৃত হয়। হ্যাঁ, আপনি ধরেন আমেরিকাতে ডেমোক্রেটরা থাকুক বা রিপাবলিকান থাকুক, ইট লিটল ম্যাটার্স। এইটা আমেরিকার যে ফাউন্ডিং ফাদার যারা আছে, কেউ ওয়াশিংটন, জেফারসন, তারপর এদের কাউকে তো কেউ চ্যালেঞ্জ করে না, দে আর অল আনচ্যালেঞ্জড। আমাদের এখানে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটা কেন, কারণটা কি? এটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা, আমাদের নৃতাত্ত্বিক সমস্যা। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের, আমরা পরশ্রী কাতর, প্লাস হচ্ছে যে অন্যের ভালো দেখতে পারি না, প্লাস হচ্ছে যে ওই যে আপনাকে আমি বলি, এটা আমি অনেক দু এক জায়গায় বলছি, সেটা হচ্ছে যে ওই আমাদের এখানে গভর্নর জেনারেল ছিলেন জন শো, ঠিক আছে, উনি 1870 না 80 সালের দিকে একটা গোপন দলিল পাঠিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে বাঙালিদের চরিত্র নিয়ে, ঠিক আছে। তো ওখানে উনি বলছিলেন যে বাঙালিরা হচ্ছে আপনার হিংসাপরায়ণ, ঈর্ষাপরায়ণ, বাঙালিরা অন্যকে ঠকানোকে গুণ মনে করে, বাঙালিরা অধস্তনদের চোটপাট করে, ঊর্ধ্বতনদের তেলবাজি করে, এর নেগেটিভ অনেকগুলো জিনিস উনি জন শো এইটা 1870 বা 80 সালের দিকে ব্রিটিশ পার্লামেন্টে একটা গোপন দলিল পাঠিয়েছিলেন। তো আমি এই ডিসেম্বর লন্ডনে ছিলাম, আমি লর্ড ক্লাইভের সামনে দাঁড়াইছি, তার বাকিংহাম প্যালেসের সামনে তার একটা মূর্তি আছে। তা আমি লর্ড ক্লাইভকে উদ্দেশ্য করে বলতেছি যে ক্লাইভ, তুমি 250 বছর আগে বাঙালিকে যেভাবে দেখে এসেছিলে আমরা সেভাবেই আছি, তুমি আমাদের জন্য দোয়া করো। এই যে 250 বছর আগে এই যে আমাদের সম্পর্কে জন শোর যেটা লিখেছিলেন আর কি, উনি গভর্নর জেনারেল ছিলেন, এখানে একই জিনিস আছে কিন্তু। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আপনি বললেন যে আমরা 250 বছর আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, তেমনই ঈর্ষাপরায়ণ, তেমনই স্বার্থপর, তেমনই পরশ্রীকাতর, যেটা বললেন আপনি তো অনেক দেশে গিয়েছেন, দেখেছেন, অনেক জাতি দেখেছেন, আপনি অন্য কোনো জাতির মধ্যে এরকম দেখেছেন যে 250 বছর ধরে, 2 শতাব্দী ধরে একই রকম থাকার? না, অ্যাবসলিউটলি নট। আপনি দেখেন ডাচ এবং ডেনিশ, ওই যে নেদারল্যান্ডের লোকজন, ডেনমার্কের লোকজন, এরা 250-300 বছর আগে কি ছিল? জলদস্যু ছিল, ডাকাত ছিল 300-400 বছর আগে। এখন দেখেন তারা কত সিভিলাইজড। এর পিছনে কারণটা কি? আমাদের এই যে পরিবর্তন না হওয়ার যে জেদ, এর পিছনে কারণটা হচ্ছে, শুনেন, আমরা তো নিজেরা কখনো নিজেদের শাসন করি নাই। এই ফর দ্য ফার্স্ট টাইম আমরা 71-এ আমরা নিজেদের শাসন করছি। এর আগে তো আমরা সবসময় বাইরের শক্তি দ্বারা শাসিত হয়েছি। ইভেন পাকিস্তানের যে 24 বছর, সেটা তো বাইরের শক্তি, তাই না? এর আগে ব্রিটিশ, তারপরে নানা রকম বাইরের শক্তি দ্বারা আমরা নিজেরা নিজেদেরকে শাসন করতে পারি নাই। ফলে আমরা হয়েছে কি, একটা সংকর জাতিতে পরিণত হয়েছি। যখন যে জাতি আসছে, হ্যাঁ, শাসন করছে আমাদের, আমরা কিন্তু একটা সংকর জাতি বেসিক্যালি। হ্যাঁ, এই সংকর জাতির তো আপনার নিজস্ব কোনো মানে পজিটিভ কোনো বিকাশ হবে না। আচ্ছা, আমরা আবার কিছু কমেন্ট পড়ি। জামিল চৌধুরী লিখেছেন যে আপনার কাছে এবং আপনার আজকের অতিথির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের আজকের এই এপিসোডটা ইতিহাসের একটা দলিল হয়ে থাকবে, আপনাদেরকে ধন্যবাদ। মারুফ আহমেদ লিখেছেন 1971 তো অনেক আগের কথা, 2024-এর ইতিহাসই চোখের সামনে পরিবর্তন করতে দেখছি। এটা কিন্তু একটা বড় অভিযোগ আমি দেখেছি যে আমরা 71 তো দূরের কথা, এখন 24 বছর গত বছর গেল, এটা নিয়েও কিন্তু নানা ধরনের দাবিদার গজিয়ে গেছে। যে কথা আপনি বললেন যে আমাদের চরিত্রের মধ্যে এই জিনিসটা আছে, সকালে নিজের বাহাদুরিটা করার একটা। আচ্ছা, আপনি যে বললেন যে এই 24-এ না আমরা কি দেখছি, গত 91 থেকে ধরি, যখনই এটা তো পালাক্রমে আসছে না, বিএনপি আওয়ামী লীগ, ওয়ান সাকসিডেড অ্যানাদার। তো যখন বিএনপি চলে যাওয়ার পরে আওয়ামী লীগ আসছে, তখন আওয়ামী লীগ বিএনপি আমাদের নানা রকম সত্যকে ডিস্টোর্ট করছে, বিকৃত করছে, ইত্যাদি। আবার যখন বিএনপি এসে তখন আবার ইমিডিয়েট পাস গভর্নমেন্টের বিকৃতি করছে। সো এটা আমাদের নেচারের মধ্যে আছে, বুঝছেন? আমরা মানে একটা যে সহনশীল সমাজ গড়ে তুলবো, হ্যাঁ, একটা রেইনবো সোসাইটি গড়ে তুলবো, এইটা আমাদের চরিত্রের মধ্যেই নাই। এবং যারা ঈর্ষাপরণটা, আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই যে ইউনূস সাহেব যে লন্ডনে গেলেন না, তারেক রহমানের সাথে দেখা করলেন, যে না, এনসিপি এবং জামাতের এই ক্ষোভের কারণটা কি? যে উনি একটা দলের প্রেসিডেন্টের কাছে গেলেন, আমাদেরকে কিছু বললেন না।
এই যে ইচ্ছা করারটা, হ্যাঁ, উনি কেন এককভাবে তারেক রহমানের কাছে যাবেন? আমরা কি তাহলে মানে আমাদের কি কোনো মূল্য নাই? হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, মানে এইটা সব ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো কিছু একটা কমেন্ট করি। যেমন শিকদার তুলি তিনি লিখেছেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে একমাত্র বিশুদ্ধ আলোচনা শুনলাম, কাউকে ছোট না করে নির্মোহ আলোচনা। তো এই যে উনি যে কথাটা বলেছেন, আমি এই প্রসঙ্গে কথা বলতে চাই যে আসলে মানে ইতিহাসে যার যা অবস্থান, সেই অবস্থানকে স্বীকৃতি দিয়েও কিন্তু আমরা ইতিহাসটা বলতে পারি। তাহলে অন্যকে ছোট করার যে প্রবণতাটা আমরা দেখি, এটা তো আমরা এটাও দেখেছি, এটা কিন্তু টেকসই হয় না। তাহলে কেন করি আমরা এটা? আমি বলি, শুনেন, আপনি যে টেকসই বললেন, আপনি 200 বছর পরের বাংলাদেশ কথা চিন্তা করেন, 200 বছর পরে, তখন কিন্তু এই জিনিসগুলো না, এগুলো কিছু থাকবে না। থাকবে কি জানেন? ইতিহাসের বাকি জিনিসগুলো ফুটনোটে চলে যাবে, গবেষকদের টেবিলে চলে যাবে। সাধারণের মাঝে কি থাকবে? সাধারণের মাঝে থাকবে ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, ঠিক আছে, এবং বড়দের জিয়াউর রহমান, এই থাকবে। কিন্তু বাট অন্য চরিত্রগুলো, অন্য এগুলো কিন্তু গবেষকদের টেবিলে চলে যাবে, বা ফুটনোটে যাবে, পাণ্ডটিকায় যাবে। মেইন স্টোরিতে কিন্তু এটি থাকবে যে ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধু। যেমন আমরা এখন কি বলি, ফরাসি যুদ্ধের ওই সময়টা কি বলি, সিরাজউদ্দৌলা, ক্লাইভ, আর মির্জাফর, আর বাকিগুলো তো ফুটনোট। আসলে হয়তো অনেক একজন খুব গুরুত্বপূর্ণ একজন সৈনিকও ছিল, সে খুব ভালো ফরাসি ওই যে আমাদের সিরাজউদ্দৌলার পক্ষে ছিল, তার কথা কেউ বলে? নির্মদন ছিল একজন, আরেকজন তো ফরাসি ছিল, হ্যাঁ, নাম ভুলে গেছে। মোহনলাল তো কে বলে এগুলি? খালি বলে কি সিরাজ, ক্লাইভ আর মির্জাফর। দেখেন, 200 বছর পরে চিন্তা করেন, কিছু থাকবে না, এগুলি কিচ্ছু থাকবে না। থাকবে ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, আর বাকিগুলো হচ্ছে ফুটনোট। বুঝতে পারছেন? একদম একদম একদম। মানে আমরা এগুলো মানে কেন কিন্তু আমরা বিকৃত করে এই যে মানে প্রবল প্রচেষ্টা ইতিহাসে রাখা যাবে না। যেমন একজন লোক প্রশ্ন করেছেন এখানে, জব্বার খান, ওনার প্রশ্ন ঠিক না, একজন অভিব্যক্তি, যে শেখ মুজিবের এত অবদান থাকা পরও দেশের নব্য রাজাকারদের 32 নম্বরের প্রতি এত রাগ। এটা আরেকটা মন্তব্য করেছেন জাকির হোসেন, এটা একটু বড় মন্তব্য, তুমি পড়ে শোনাই। 2024 সালের 5 আগস্ট না আসলে বুঝতে পারতাম না কে যে সাংবাদিক আর কে যে পক্ষপাত দুষ্ট সাংঘাতিক। আপনাদের এই নিরপেক্ষ আলোচনা আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়িয়ে দিল। 5 আগস্টের পর থেকে বুঝতে পারলাম একজন সরকারকে ফ্যাসিস্ট হওয়ার পেছনে সাংঘাতিকদেরও বিশাল ভূমিকা থাকে। যদি আপনাদের মতো সাংবাদিক থাকতো তাহলে এত সহজে কেউ ফ্যাসিস্ট হতো না। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাচ্ছিলাম, সেটা হলো, আপনি নিজে কখন এটা আপনার মধ্যে প্রশ্ন এসেছে কিনা? আমার মধ্যে কিন্তু অনেকদিন ধরে এসেছিল, বলার সাহস পাই নাই। আপনাকে পেয়ে প্রশ্ন করার সাহস পাচ্ছি। সেটা হলো যে জিয়া রহমান সাহেব একটা ভাষণ দিলেন, ভাষণটি ইংরেজিতে কেন দিলেন? এটা ইংরেজিতে হলো কি, আমি বলি, এটা হলো যে আর্মির তো একটা ওরিয়েন্টেশন আছে, আর্মির নিজস্ব একটা ওরিয়েন্টেশন আছে। তো পাকিস্তান আমলে দেখেন, পাকিস্তান আমলে আমার মনে আছে, আমরা স্কুলে যখন থাকতাম, আমরা যে বিভিন্ন ছুটির দরখাস্ত লিখতাম, আমরা কিন্তু ইংরেজিতে লিখতাম। তখন কিন্তু বাংলা লেখার প্রচলন ছিল না, ঠিক আছে? বাংলা লেখার প্রচলন কিন্তু স্বাধীনতার পরে হয়েছে, অরব পরে। তখন এই যে অফিসিয়াল কাজ কারবার, ধরেন যে প্রাতিষ্ঠানিক কাজ, সব ইংরেজিতে, যেমন জাজমেন্ট, এই যে আদালতের যে রায়, এগুলো সব ইংরেজিতে হইতো। তো জিয়া রহমান তো হি ওয়াজ এ মেজর, অফকোর্স, মানে খুব একটা সফিস্টিকেটেড প্রফেশন তো এটা, তাই না? এবং আপনার আর্মি ওরিয়েন্টেশনের তো ইংরেজিটা, যেহেতু দেখেন এটা একটা ব্যাপার আছে, তখন তো অল পাকিস্তান, আপনাকে ভাবতে হবে, তাকে তো মিশতে হচ্ছে পাঞ্জাবিদের সাথে, পাঞ্জাবি অফিসারদের সাথে তাকে মিশতে হচ্ছে, তাই না? মানে শুধু তো বাঙালি না, তাই না? পাঞ্জাবি, বেলুচি, নানা ধরনের আর্মির সাথে তার মিশতে হয়েছে। তারপর ধরেন যে ওয়েস্ট পাকিস্তানে সে ট্রেনিং এ গেছে ইত্যাদি। তো সে তার এই কনভারসেশন যেটা আর কি, মানে এই আপনার পারিবারিক বা তার বন্ধু বান্ধবের বাইরে যে প্রফেশনাল জীবন, সেখানে তো তাকে ইংরেজি ব্যবহার করতে হয়েছে, তাই না? তো ফলে তার ওইটা আর কি, এবং ইংরেজিতে কমফোর্টেবল ফিল করেন,
হয়তো দেখা যাচ্ছে কেউ কেউ কিন্তু যেমন ধরেন যে বাংলা চাইতে ইংরেজিতে কমফোর্টেবল বেশি ফিল করেন। হ্যাঁ, যেমন আমার ক্ষেত্রে হয় কি, আমি কতগুলি বিষয় বাংলায় বলতেই পারি না, মানে ওইটা ইংরেজিতেই মাথায় চলে আসে। হ্যাঁ, তো সেইভাবে এটা দোষের কিছু না, এটা আমি দোষ না, আমি এমনি যে জানার জন্য কৌতূহলের জন্য, সেটা হলো ধরেন ওনার এই ভাষণটা আসলে ওনার টার্গেট অডিয়েন্স কারা ছিল, দেশের সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ তো এটার অর্থ অনেকে বুঝবে না, কিন্তু যিনি ইংরেজিতে বলেন তিনি কিন্তু বাংলাটা বুঝেন। তো আমি সেটাই বলতে চাচ্ছি আর কি, যে ওখানে কেউ কি ছিল না বলার জন্য যে ভাই আপনি তো একবার ভাষণ দিলেন তারপরে আবার চেঞ্জ করলেন। আমি বলছি বাংলায় কেন মানে এইটা এইভাবে দেখলে হবে না। এটা হচ্ছে যে উনি যখনই এইটা একজনও যদি শুনে থাকে ইংরেজিটা, সেটা তরঙ্গায়িত হবে সারা পূর্ব পাকিস্তানে, এবং সাথে সাথে অনুবাদ হয়ে যাবে সারা বাংলাদেশে, তরঙ্গায়িত হয়ে যাবে, তাই না? তো বিরাট সেন্সিটিভ একটা ব্যাপার, তাই না? ওই সময় হ্যাঁ। তো এখন উনি স্বাধীনতা ঘোষণা করছে ইংরেজিতে, ওখানে বহু লোক শুনছে যারা এটার মানে জানে, যে এক কান দুই কান হয়ে সারা বাংলাদেশ তরঙ্গায়িত হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, ওইটা উনি হি ফেল্ট কমফোর্টেবল ইন ইংলিশ। হ্যাঁ, বাংলায় বললে হয়তো ওরা আটকে যেত, কারণ উনি তো ইংরেজি বলতে অভ্যস্ত, তাই না? বাংলায় গেলে হয়তো আটকায় টাটকায় যেতে পারতো, এত মানে সাবলীল ভাবে হয়তো বলতে পারতেন না। আচ্ছা, আরেকটা মন্তব্য করি, এই মন্তব্যটা ভারত থেকে আসছে। লিখেছেন মিস্টার প্রসেনজিৎ দেব, তিনি লিখেছেন আমি ভারতের ত্রিপুরা রাজ্যের একজন নাগরিক, কিন্তু শ্রদ্ধাভাজন মাসুদ কামাল সাহেবের দুটো চ্যানেলের বিভিন্ন আলোচনা প্রায় শুনি, কারণ মাসুদ কামাল সাহেবের আলোচনা এবং ওনাকে কেন জানি না আমার ভালো লাগে, এবং মাহবুব কামাল সাহেবের বিশ্লেষণ ও আলোচনা আমি রীতিমতো এনজয় করি। উনি এত সুন্দর যুক্তিযুক্ত কথা বলেন এবং ওনার পাণ্ডিত্য, কথা বলার ভঙ্গি আমাকে প্রবল আকর্ষিত করে। ওনার কথার উপস্থাপনায় প্রমাণিত হয় তিনি একজন সুশিক্ষিত প্রকৃত জ্ঞানী মানুষ। বিশেষ করে মাহবুব কামাল ও অজয় দাশগুপ্তের এই দুজন আলোচনা মিস করি না, যদিও এই আলোচনাগুলো আমার দেশের বিষয় নয়, কিন্তু ভালো লাগা থেকেই বিনা কারণে শুনি। আসলে কি বিনা কারণে শুনে না? হ্যাঁ, এটা একটা বিরাট কমপ্লিমেন্ট আমার জন্য। হ্যাঁ, যে কে এম আজিজুল ইসলাম লিখেছেন, কামাল সাহেবকে বলছি, মানে এটা আপনাকে বলছেন, আমি তখন রাওয়ালপিন্ডিতে আর্মি হেডকোয়ার্টারে ছিলাম। 25 তারিখ দিবাগত রাতে বাঙালি সৈনিক যারা ডিউটিতে ছিলেন রাত 3টায় এসে আমাকে বলে গেলেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে, মানসিকভাবে প্রস্তুত হও। বলে রাখা ভালো, সেনা সদরের রেডিও সিগন্যাল সেট খুবই শক্তিশালী। এটা কিন্তু আমার মনে হয় যে আরেকটা ইনফরমেশন, এটাও কিন্তু আমার মনে হয় যে অনেকের মাথায়, যেন এই যে কেউ আজকের যিনি আছেন উনি হয়তো পদপ্রদীপের নিচে নাই, ওনাকে হয়তো কেউ চেনে না, জানে না, কিন্তু ওনার এই যে ইনফরমেশনটা, এটাও কিন্তু ইতিহাসের একটা অংশ আমি মনে করি। এবং ওনার এই ইনফরমেশনটা কিন্তু আপনার যে বয়ানটা, আপনার যে বক্তব্যটা, আপনার যে অভিজ্ঞতা, তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। না, এখানে দেখেন আমি বলি, একটু বলে নিই আপনাকে। যেমন ধরেন যে আমি কি বলছি, আমি যা যা শুনেছি, যা যা দেখেছি সেটাই বলছি। আমার বাইরে অনেক কিছু থাকতে পারে, তাই না? যেমন ধরেন অনেকে বলে হান্নান সাহেব চিটাগে আরো অনেক, সেগুলো তো আমি শুনি নাই। আমি যেটা শুনেছি আমি সেটাই বলেছি। হ্যাঁ, বাকিরা কি কি ইনফরমেশন জানেন টানেন তারা সেগুলো বলবেন, এবং প্রমাণ সহ বলবেন, আন্দাজে বললে হবে না কিন্তু। যেমন আমার প্রত্যেকটা প্রমাণ আছে, আপনি ওই সময়কার পত্রিকা ঘাঁটিয়ে আপনি দেখবেন যে 1 তারিখে খেলা হচ্ছিল কিনা। হ্যাঁ, স্টেডিয়ামে 1 তারিখে খেলা নিয়ে যে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে, একজন MS দোহা তিনি লিখেছেন মাহবুব সাহেবের খেলার বিষয় অতি সত্য কথা বললেন। খেলার বিষয়ে আমার চাকরি জীবনে তখন ওই মুহূর্তে ওই দিনে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত ছিলাম। ধন্যবাদ মাহবুব সাহেব সঠিক বর্ণনা দেওয়ার জন্য। একদম একদম দেখেন, মানে আমার তো স্মৃতিশক্তি ভালো বলবো আমি। আসিফ ইকবাল এবং সরফরাজ নওয়াজ ব্যাটিং করতেছিলেন, ওটাও আমার মনে আছে। আচ্ছা, ওটাও আমার মনে আছে। এবং ঠিক একটা সময় ওই যে যারা রেডিও নিয়ে গেছে, হ্যাঁ, তারা শুনতেছে যে রানিং কমিটির বন্ধ, এখন এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তার সবাই কান খাড়া করলাম, খেলা চলতেছে, আমরা কান খাড়া করলো, কি বলতেছে? যেই না বললো যে কি পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে এই যে বললাম, আমরা ঢুকলাম পাকিস্তানি হয়ে স্টেডিয়ামে, বের হলাম বাঙালি হয়ে। ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, মানে আমরা রিভল্ট করলাম যে কি শেখ মুজিব তাহলে প্রাইম মিনিস্টার হতে পারবে না পাকিস্তানের? হ্যাঁ, এটা পারবে না হইতে। কি ষড়যন্ত্র চলতেছে? ষড়যন্ত্রটা হলো কি, ভুট্টো
এটা বাংলাদেশ ছিল। Right. মানে আমরা তো পাইলাম 167টা, জি ভুট্টো এটা 300 আসনের পার্লামেন্ট। জি পশ্চিম পাকিস্তানে ভুট্টো পাইছিল 131টা, ঠিক আছে, 131টা আরো কম 131 না 80টা 88টা হয় না। না, মানে সব মিলে 131টা। আচ্ছা। আমরা তো 167টা, তাই না? হ্যাঁ 160টা 100 আমরা তিনটা পাইনি। হ্যাঁ দুইটা পাইনি, 169 ছিল। নুরুল আমিন এবং পার্বত্য এলাকায় দুইজন 100 না, ওইটা 131 আমার মনে আছে। এটা কি পিপিপি না কি সব মিলে, যাই হোক। তো ভুট্টো বললো যে মানে কি বলে যে এটা মানে দুই সে একটা বোঝাতে চাইবে যে দুই পাকিস্তানে দুইটা প্রধানমন্ত্রী হবে। আচ্ছা বুঝছেন? এবার বললো যে এই কি বলে যে পার্লামেন্টে যারা যাবে কসাইখানা হবে। তো ভুট্টো এরকম থ্রেট করলো, থ্রেট করার পরে তো এখান থেকে একটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ভুট্টো এখানকার প্রধানমন্ত্রী হইতে যেতেছে, আবার এদিকে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের, এটা তো হয়, এটা কনফেডারেশন, তাই না? তো ফলে এখন এই সবটা মিলায় ইয়াহিয়ারও ইচ্ছা ছিল না শেখ মুজিবের কাছে পাওয়ার ট্রান্সফার করা, এই সবটা মিলায় উনি স্থগিত করে দিলেন। তো যখনই স্থগিত করে দিলেন তখন তো আমরা আর তো চলে না, আর চলে না। এখন আমরা আমাদের বাঙালি সত্তা জেগে উঠলো। হ্যাঁ, ওই কয়েক সেকেন্ড, কিন্তু এর আগে একটু বুঝতে হবে, আমরা যে বলি না যে কি বলে যে একটা বহুদিন ধরে আমাদের মধ্যে একটা এরকম না, ছিল একটা স্বাধিকার আন্দোলনের চেতনা ছিল, বাঙালিত্ব ছিল, সবই ছিল। যেমন রবীন্দ্রনাথ উপর যখন নিষেধাজ্ঞা আসলো তখন আমরা খেপে গেলাম। হ্যাঁ, তারপরে ভাষা সবটা মিলে একটা ছিল, কিন্তু পাকিস্তান ভেঙে যাবে এই ধরনের আমরা কখনো আমরা ভাবি নাই। আমরা আরো দু একটা পড়ি, তারপরে এই আলোচনা শেষ করবো। আমরা মিস্টার খায়রুল কবির লিখেছেন, আমি 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এবং জিয়া রহমানের 27 মার্চ দুইবার দেওয়া ঘোষণা শুনেছি। জনাব মাহবুব কামাল খুবই নিরপেক্ষভাবে সব তুলে ধরেছেন। যদি বঙ্গবন্ধুকে ছোট করে জিয়া রহমানকে বড় করে দেখানো হয় তাতে ওনাদের কিছু আসে যাবে না, বরং জাতি হিসাবে আমরা নিজেদের ছোট হিসেবে উপস্থাপন করছি বা করব। মাহবুব রহমান লিখেছেন, 7 মার্চের ভাষণ বই থেকে বাদ দেওয়া হচ্ছে। এই সরকার কি চায় দেশ ও জাতির বুঝতে বাকি থাকে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি আলোচনায় আপনি বারবার বলতেছেন যে 7 মার্চে মোটামুটি কিন্তু শেখ মুজিব উনি বলে দিয়েছেন যে কি হবে। তো 7 মার্চের সেই ভাষণকে আমরা আমাদের বই থেকে বাদ দিয়ে কি আমরা ইতিহাসের জন্য ইতিবাচক কোন সিদ্ধান্ত নিতে পারলাম? এটা নিয়ে আপনি কি শুনেন, 7 মার্চে কেন বাদ দেওয়া হয়েছে? ওইটাই তো আসলে স্বাধীনতার প্রথম ঘোষণা আর কি। হ্যাঁ, ঘোষণা তো, ফলে এইটা থাকলে সব ক্রেডিট শেখ মুজিবের কাছে চলে যায়, সব ক্রেডিট তার কাছে চলে যায়, ফলে তাকে ক্রেডিট দেওয়া যাবে না। ক্রেডিট কি, তাকে তো মুছে ফেলার চেষ্টা হচ্ছে, ক্রেডিট তো পরের ব্যাপার। ফলে এই দেখেন এই জাতি কিভাবে আগাবে বলেন। হ্যাঁ, আমরা তো যার যতটুকু অবদান সব দিতে চাই, আমরা ভাসানীকে তার সম্মান দিতে চাই, আমরা শেরে বাংলা ফজলুল হককে সম্মান দিতে চাই, আমরা উসমানী তাজউদ্দিন সবার যার যার প্রাপ্য তারা পাবে, সেটা হ্যাঁ অনুপাত হিসেবে পাবে। কিন্তু বঙ্গবন্ধু যে একেবারেই মানে উনি যে মানে শ্রেষ্ঠ নেতা ছিলেন, উনি যে আমাদের মেইন স্থপতি, মেইন আর্কিটেক্ট, এটা তো আমাদের স্বীকার করতে হবে। সেটা স্বীকার করে বাকিটা যাদের যেটা পাওনা আছে সেটা তারা পাবে, তাই না? আর আমি এখন আপনার যে ফেসবুক পেজ, আপনার ফেসবুক পেজে আপনি এটাকে শেয়ার করেছিলেন, সেটাতেও আমি প্রচুর মন্তব্য পেয়েছি। ওখান থেকে আমি গোটা 2-3 মন্তব্য পড়তে চাই। একজন মিস্টার আনোয়ার আলী লিখেছেন, ভাই আপনি বলেছেন বঙ্গবন্ধু জিয়াকে খেতাব দিয়েছিলেন, কিন্তু স্পষ্ট, কিন্তু পরবর্তীতে জিয়ার কীর্তি কি ছিল? রাতারাতি রেডিও বাংলাদেশ থেকে শুরু করে কি না করেছে পাকিস্তানের পক্ষে। তেমনি ওসমানী সাহেব বঙ্গবন্ধু হত্যার আগে বা পরে, হ্যাঁ নিশ্চয়ই তাজউদ্দিন সাহেবের মধ্যে কিছুটা অবিচার করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের বড় ধরনের বিচ্যুতি ছিল। আপনাকে ধন্যবাদ। জিয়া এদেশের যে ক্ষতি করে গেছে, এদের যতদিন বেঁচে থাকবে ততদিন এই ক্ষতি কেউ করতে পারবে না। প্রথমটা হলো স্বাধীনতা বিরোধী বৃষ্টি সেই রোপণ করে গেছে। এই বক্তব্যের ব্যাপারে আপনার এই অংশটা আমাদের আলোচনায় প্রাসঙ্গিক না, আমাদের আলোচনা প্রাসঙ্গিক না। আমরা তো কথা বলছি মুক্তিযুদ্ধ নিয়ে, জিয়ার যে সমস্ত নেগেটিভ কাজ সেগুলো তো হচ্ছে 75-এর পরে, তাই না? তো এইটার সাথে মিলাইলে চলবে না। দেখেন মানে আমরা টোটালিটিতে আমরা একটা মানুষকে বিচার করতে পারি না, আমরা খণ্ডিত বিচার করি। হ্যাঁ, এটা হয় কি ডিহিউম্যানাইজেশন হয়ে যায়, এটা বিমানবীয়করণ হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরেন বঙ্গবন্ধুর 10ই জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু একরকম,
72 রাইট আবার 72 10 জানুয়ারির পর থেকে আর এক রকম। রাইট ওখানে উনি চরম সাকসেসফুল, আর 10 জানুয়ারির পরে ওনার ব্যর্থতার দিক আছে, রাইট ঠিক আছে। তারপরে তো টোটাল বিচার করতে হবে আপনাকে। জিয়াউর রহমান অ্যাজ এ ফ্রিডম ফাইটার এইটা এইভাবে একটা ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, এইভাবে কোনো বিতর্ক নাই। তারপরে উনি প্রেসিডেন্ট হিসেবে কি করছেন না করছেন ওটা আরেকটা বিতর্ক তুলেন, তখন আমরা আলোচনা করবো। এইখানে কেন মানে মূল কথা হলো, ধরেন আমি এসএসসি পরীক্ষা আমি স্ট্যান্ড করলাম, ধরে যাক, তারপরে আমি কোনো মাদক আসক্ত হয়ে গেলাম, কিন্তু আমি রিফিল করলাম, ওইটা কি আপনি বুঝে যাবে? এখন তাই বলে কি এসএসসি স্ট্যান্ড করতে হবে, বাদ দিয়ে দেবে? বলেন দেখি সাধারণ